কোনি উপন্যাসে সপ্তম যে পরিচ্ছদ আছে সেখান থেকে আজকে আলোচনা শুরু করব। না না না, কতবার বলবো কোনোইটা অতটা ভাঙবে না। হাতটা অমন তক্তার মতো লাফিয়ে উঠলো কেন? হুম হুম, হলো না। বাঁ হাতটা এগোনোর সঙ্গে সঙ্গে বাঁ কাঁধটাও এগোচ্ছে আর ডান কাঁধটা পিছিয়ে যাচ্ছে। এতে স্কোয়ার শোল্ডার পজিশনটা যে ভেঙে যাচ্ছে। নে নে আবার কর। ও কি? জলের বাইরে হাত নিয়ে যাবার সময় শরীরের পাশের দিকটা বেঁকে তেউড়ে শুঁয়োপোকা চলার মতো হয়ে যাচ্ছে যে। দেখ আমাকে দেখ, তোর কোনোইটা কেন পাক খাচ্ছে না বোঝার চেষ্টা কর। এইভাবে এই রকম, আর হাতের আঙুল জল টালবার সময় ফাঁক করবি না। জলের উপর থাবড়ে থাবড়ে হাত ফেলিস দেখছি। ওভাবে নয়, পরিষ্কারভাবে সোঁত করে ঢুকে যাবে। আগে আঙুল, তারপর কবজি থেকে পুরো হাতটা। আর নিঃশ্বাস নেওয়াটা ভালো করে বুঝে নে। যদি ডান দিকে মাথা ঘুরিয়ে নিঃশ্বাস নিস, তাহলে বাঁ হাতটার কবজি যখন জলে ঢুকছে তখন মাথা ঘোরাবি। মাথা নিচু রাখার জন্য থুতনিটা বুকের দিকে টেনে রাখবি। মাথার লাইন এধার ওধার হবে না। ডান হাতটা যখন উঠবে তার তলা দিয়ে উঁকি দেবে হাঁ করে নিঃশ্বাস নিতে নিতে। আর ডান হাত যেই জলে ঢুকছে সেই সঙ্গে তোর মুখও আবার জলে ঢুকছে। যা যা আবার কর। 2 সপ্তাহ হয়ে গেল, এখনও একটা জিনিসও ঠিকমতো করতে পারলি না। জলের ধারে সিমেন্ট বাঁধানো সরু পাড়ে দাঁড়িয়ে ক্ষিতীশ সামনে বকবক করে চলেছে। কোনি পাড়ের ধারে খানিকটা সাঁতরায় আর থেমে ওর দিকে তাকায়। সকাল 6:30 থেকে এই ব্যাপার চলেছে, এখন 8:30। তাহলে এই অংশে আমরা দেখতে পেলাম খিদ্দা অর্থাৎ ক্ষিতীশ সে কোনিকে কিভাবে সাঁতার শিখতে হবে বা সাঁতার শেখার যে পদ্ধতি সে নিয়ে তার বক্তব্য এখানে রাখলো। এবং এই ঘটনাক্রম চলছে কটা থেকে? সকাল 6:30 থেকে এই ব্যাপারটা চলছে। এখন সময় হচ্ছে 8:30। আর পাচ্ছি না খিদ্দা। কেন? বলেছিলি দুদিনেই সুহাসের মতো স্ট্রোক শিখে নিবি। দুদিন ছেড়ে তো 17 দিন হয়ে গেল। জলের মধ্যে দাঁড় সাঁতার কাটতে কাটতে কোনি চাপা রাগ নিয়ে বলল, করছি তো আমি, আপনি খালি হচ্ছে না বলেই যাচ্ছেন। না হলে কি বলবো, হচ্ছে? হচ্ছেই তো। কিচ্ছু হয়নি, যা বলছি আবার কর। আমার ভালো লাগছে না। কোনি পাড়ের দিকে এগিয়ে এলো। ক্ষিতীশ কী করবে ভেবে না পেয়ে বলল, স্ট্রোক শিখলে কিন্তু নাইলাল কস্টিউম দেবো। দরকার নেই আমার। বাঁধানো পাড়ে 2 হাতের ভরে কোনি জল থেকে উঠে এলো। ক্ষিতীশ বুঝতে পেরেছে ওকে খাটাতে হলে জোর জবরদস্তিতে কাজ হবে না। কিছু একটা প্রাপ্তিযোগ না থাকলে ওকে উৎসাহিত করা যাবে না। উঠে পড়লি যে, খিদে পেয়েছে? কোনি কথা বলল না, এগিয়ে গেল রেলিংয়ের গেট লক্ষ্য করে। খিদে তো পাবেই, ভাবছি 2টো ডিম, 2টো কলা, 2টো টোস্টের ব্যবস্থা করলে কেমন হয়। কোনি দাঁড়িয়ে পড়েছে। ক্ষিতীশ মনে মনে হিসেব করে দেখল, প্রায় 1 টাকার ধাক্কা। আজ থেকে? ক্ষিতীশ ঘাড় নাড়ল। কোনি কি যেন ভেবে নিয়ে বলল, আমি কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে খাবো। ক্ষিতীশ একটু কৌতূহলী হয়েই বলল, বাড়িতে কেন? এমনি, বাইরে আমি খাবো না। তাহলে আরও 1 ঘন্টা জলে থাকতে হবে। ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো। লোভ দেখিয়ে ক্ষুধার অবসন্ন কোনিকে আরও পরিশ্রম করানো অমানসিক কাজ হবে। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো সাধ্যের বাইরে গিয়ে নিজেকে ঠেলে নিয়ে যেতেই হবে, নয়তো কিছুতেই সাধ্যটাকে বাড়ানো যাবে না। খাটুক, আরও খাটুক। যন্ত্রণায় ঝিমঝিম করবে শরীর, টলবে, লুটিয়ে পড়তে চাইবে যন্ত্রণার পাঁচিলের সামনে। আর তখন জেনে শুনি চ্যালেঞ্জ দিতে হবে ওই পাঁচিলটাকে। এর জন্য চরিত্র চাই, গোয়ার রোগ চাই। নাম নাম, দাঁড়িয়ে আছিস কেন? 2টো ডিম, 2টো কলা, 2টো মাখন টোস্ট। যন্ত্রণা কী জিনিস সেটা শেখ। যন্ত্রণার সঙ্গে পরিচয় না হলে, তাকে ব্যবহার করতে না শিখলে, লড়াইটা করে তাকে হারাতে না পারলে কোনোদিনই তুই উঠতে পারবি না। ঠিক আছে ঠিক আছে, কোনোই অতটা উঠবে না, মুখ ডুবিয়ে। যন্ত্রণার সময় তোর অপোনেন্ট, ও দুটোকে আলাদা করা যায় না। যন্ত্রণাকে হারালে সময়কেও হারাতে পারবি, সময়কে হারাতে পারবি যন্ত্রণাকে হারাতে। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ক্ষিতীশ মনে মনে কোনির সঙ্গে কথা বলে যাচ্ছে আর মাঝে মাঝে চিৎকার করে উঠছে। কমল দিঘিতে এখন সাঁতার কাটছে একমাত্র কোনি। মাঝখানে চওড়া ঘাটে 3-4 জন বাইরের লোক স্নান করছে। বাসন ধুচ্ছে একটি স্ত্রীলোক। জুপিটার এবং অ্যাপেলোর নম্বর খোলা স্টার্টিং প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি প্রায় 50 মিটারের ব্যবধানে। সেখানে এখন জনশূন্য। শুধু জুপিটারের স্প্রিংবোর্ড থেকে ঝাঁপ দিয়ে যাচ্ছে গোটা চারেক উটকো বাচ্চা ছেলে। জুপিটারের ক্লাবের বারান্দায় বেঞ্চে বসে 2টি লোক তেলে ভাজা খেতে খেতে গল্প করছে আর হাসাহাসি করছে ক্ষিতীশের দিকে তাকিয়ে। অ্যাপেলো ক্লাবের ভিতর থেকে বেরিয়ে এলো অমিয়া আর বেলা। কোনি সাঁতার দেখতে তারা রেলিংয়ের ধারে দাঁড়ায়। অমিয়া দিন 7 পর আর জলে নেমেছিল। কলেজের পরীক্ষার জন্য সে ব্যস্ত। অমিয়া না থাকলে বেলা নাকি ট্রেনিংয়ের জুত পায় না। দুজনে আজ 1/2 মাইল করে সাঁতরেছে। কেড়ে মেয়েটা? অমিয়া জিজ্ঞেস করলো। খিদ্দার আবিষ্কার। বেলা চোখ পাকিয়ে বলল, শুনিসনি হরিচরণদা কি বলছিল সেদিন? খিদ্দা নাকি প্রতিজ্ঞা করেছে জুপিটারকে ডাউন দেবো এই মেয়েটাকে দিয়ে। সে কি রে? ও তো এখনো হাতের টান দিতেই শেখেনি। সামনের বছরই আমি কিন্তু জুপিটারে ফিরে যাব। সেখানে খিদ্দা আছে,
সেখানে আমি নেই। 5 জনের সামনে ট্যাকস ট্যাকস করে কথা শোনাবে, ও আমার সহ্য হয় না। আমিও যাব তাহলে। দুজনে আর একবার কোণের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো। তখন অমিয়া হেসে বলল, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। প্রায় 9:45, বাজার নিয়ে ফিরতে আজ দেরি হবেই। ক্ষিতীশ ব্যস্ত হয়ে হাঁটছে, পিছনে কোনি। একটা অস্টিন ফুটপাত ঘেঁষে ক্ষিতীশের পাশে দাঁড়ালো। জানলা দিয়ে বেরিয়ে এলো বিষ্ণুধরের মুখ। এর আগে তোমাদের সাথে বিষ্ণুধরের পরিচয় হয়েছে, প্রথম পর্বে তোমরা আলোচনায় দেখেছো। সে বিষ্ণুধর, তার এখানে অবতারণা ঘটছে। সে দেখছে এই পরিস্থিতিতে যখন প্র্যাকটিস চলছে তখন বিষ্ণুধর এখানে উপস্থিত হয়েছে। ও ক্ষিতীশবাবু, আপনাকেই খুঁজছি। যে এই স্পিচটা লিখে দিলেন সেটা কেমন যেন ঠিক বাগে আনতে পারছি না। একটু ডিসকাশন করলে ভালো হতো। আজকেই তো বিকেলে সভা, কিন্তু আমার যে এখনই বাজার করে বাড়ি পৌঁছতে হবে। গাড়িতে উঠুন, বাজার সেরে গাড়িতেই পৌঁছে দিয়ে ডিসকাসটা করে ফেলবো। বিষ্ণুধর মোটরের দরজা খুলে দিল। ব্যস্ত হয়ে ক্ষিতীশ গাড়িতে উঠছে, তখন জামায় টান পড়লো। খাবারের কি হবে? ও তোর ডিম কলা? ক্ষিতীশ বিব্রত হয়ে কি বলবে ভেবে পেল না। আমাকে বরং পয়সাটা দিয়ে দিন, কিনে নেব। কথা না বলে ক্ষিতীশ পকেট থেকে 1 টাকা বার করে কনির হাতে দিয়ে বলল, বিকেলে ঠিক সময় আসিস। গাড়ি চলতে শুরু করলো। বিষ্ণুধর জিজ্ঞেস করলো, কে মেয়েটা? আমার ভবিষ্যৎ, ক্ষিতীশ হেসে বলল। লীলাবতী যথারীতি তালা দিয়ে বেরিয়ে গেছে। লীলাবতী মানে ক্ষিতীশের স্ত্রী। ক্ষিতীশ রান্নার উদ্যোগ না করে বিষ্ণুধরকে নিয়ে বারান্দায় বসলো। বিশু আর খুশি এগিয়ে এলো ক্ষিতীশকে দেখে। বিষ্ণু কুঁকড়ে গিয়ে বলল, ও দুটোকে সরান, দেখলে গা শিরশির করে। বিশু আর খুশি হচ্ছে ক্ষিতীশের বাড়ির পোষা 2 বিড়াল। বিড়াল দুটিকে ক্ষিতীশ ছোট্ট ধমক দিতেই ওরা বারান্দা থেকে নেমে গেল। দারুণ ট্রেনিং তো ওদের। ভালোবাসি তাই কথা শোনে। ভালোবাসলে সব কিছু করিয়ে নেওয়া যায়, মানুষকে দিয়েও। তার মানে মানুষ আর জানোয়ারে একই লাইনে ফেলছেন? তা কেন? জানোয়ার দেখলে মানুষের গা শিরশির করে, কিন্তু মানুষ দেখলে জানোয়ারের করে কি না আমি জানি না। ওই অমনি তারা বাঁকা কথা শুরু হয়ে গেল। বলতে বলতে বিষ্ণুদার পকেট থেকে বক্তৃতা লেখা কাগজ বার করলো। আমি দাগ দিয়ে রেখেছি জায়গাগুলো। রাস্তায় রবারের বল ফাইনাল, চিফ গেস্ট বিনোদ ভর, বুঝলেন না? ওর দলের ছেলেরা থাকবে। ফস করে যদি কিছু প্রশ্ন করে বসে, আর যদি জবাব দিতে না পারি তাহলে আওয়াজ খাবো, বেইজ্জত হব। ক্ষিতীশ কাগজটা মন দিয়ে পড়লো। কি জানতে চান? ওই যে লিখলেন ট্যালেন্ট ঈশ্বরের দান, সেটা ফুটিয়ে তোলা যায়, কিন্তু তার বদলি হিসেবে কোনো কিছু সে জায়গায় বসানো যায় না। যার মধ্যে ট্যালেন্ট আছে সেটা যদি সে ব্যবহার না করে তাহলে তাকে অপরাধী হিসাবে গণ্য করতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি দেশে বহু ট্যালেন্টওয়ালা লোক আছে যারা শুধু খাওয়া পড়ার ধান্দাতেই হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। সব আগে মানুষের দরকার বেঁচে থাকা, এটা তো মানেন? ক্ষিতীশ ঘাড় নাড়ল। রাশিয়া টাশিয়ার বড় বড় খেলোয়াড়দের খাওয়া পড়ার চিন্তা করতে হয় না। গভর্নমেন্ট তাদের গুরুত্ব স্বীকার করে, স্টেটই তাদের সব কিছু করে দেয়। সেই রকম আমাদের দেশেও গভর্নমেন্টকে দেখা উচিত, যাতে প্লেয়াররা খাবার পড়ার চিন্তা থেকে মুক্ত থাকতে পারে। এসব কথা একটু বলা দরকার, বুঝলেন না? পাবলিক এখন লেফটিস্ট ধরনের তো। কিন্তু ভারত বা বাংলা তো কমিউনিস্ট দেশ নয়, এখানে গণতন্ত্র। এখানে প্লেয়ারকে সব কিছুর জন্যই লড়তে হবে। গণতন্ত্রে এই স্বাধীনতাটা আছে, লড়াইয়ের স্বাধীনতা। আপনি কি সব কিছুরই মানে খাওয়া পড়ার জন্য জানোয়ারের মতো কামড়াকামড়ি করে বাঁচতে চান? মানুষ হিসাবে নিশ্চয়ই চাই না, কিন্তু সুইমিং কোচ হিসাবে হ্যাঁ চাই। আরামে সব জিনিস পাওয়া যায় না, বুঝলেন? আপনার পাবলিককে বলবেন যে একটা সুইমারকে খেটে যন্ত্রণায় ছটফট করতে করতে উঠতে হয়। পড়ুন লেখাটা পড়ুন তো। ক্ষিতীশ উত্তেজিত হয়ে বারান্দায় পায়চারি শুরু করলো। বিষ্ণুধর ভীরু চোখে ক্ষিতীশের দিকে এবং বিশু খুশির দিকে একবার তাকিয়ে নিয়ে পড়তে লাগলো। বিরাট বিরাট খেলোয়াড়ের গৌরবের ছটায় আলোকিত হয় তার দেশ। যদি প্রশ্ন করি অস্ট্রেলিয়ার কথা উঠলে সব আগে কাদের নাম আপনার মনে ভেসে উঠবে? নিশ্চয়ই ডন ব্র্যাডম্যান, ডন ফ্রেজার, কেন রোজওয়ালের নাম। যদি বলি ব্রাজিলের প্রধানমন্ত্রীর নাম কি, পারবেন কেউ বলতে? কিন্তু পেলের নাম আপনারা সবাই শুনেছেন। ইথিওপিয়া ছোট্ট দেশ, গরিব দেশ, অখ্যাত দেশ, কিন্তু বিকিলা যখন দৌড়ালো দেশটা বিখ্যাত হয়ে গেল। বিষ্ণুধর দম নেবার জন্য থামলো। ক্ষিতীশ দাঁড়িয়ে পড়ে এক মনে শুনছিল। বলল, কিন্তু শুধু মেডেল দেওয়া জল খেয়ে আপনার কি আমার চলবে না? মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক, হিরোর দাম অনেক। দেশের ছেলে মেয়েদের কাছে একজন হিরো, সে সাঁতারুই হোক আর সেনাপতিই হোক, আদর্শ স্থাপন করে। তবু ওদের মধ্যে তফাৎ আছে। বড় সাঁতারু জীবনের ও প্রাণের প্রতীক, সেনাপতি মৃত্যুর ও ধ্বংসের। সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। যুদ্ধজয়ী সেনাপতি সমীহ পায়, আবার ঘৃণাও পায়, কিন্তু বিরাট সাঁতারু সারা পৃথিবীকে প্রেরণা দেয়। আপনি খালি সাঁতারু বলছেন কেন? ফুটবলার, ক্রিকেটার এদের নাম করুন। বাঙালিরা যা ভালোবাসে মিটিংয়ে তাই তো বলবো। যা খুশি বলুন, কিছু যায় আসে না। শুধু বলবেন যারা আমাদের জন্য প্রাণ নিয়ে আসে আমরা তাদের অবহেলা করি, ভুলে যাই তাদের খাদ্য দরকার, মাথার উপর ছাদ দরকার,
খড়ের চালা যদি হয় তাও আমরাই বাধ্য করি তাদের উচ্চবৃত্তি করতে, আমরাই তাদের শেখাই চালাকি করতে, মিথ্যে বলতে। এইসব বলার পর আপনার লাইনের কথাবার্তায় চলে আসবেন, খুব কড়া কড়া কথায় গভর্নমেন্টকে এক হাত দেবেন। তাহলে একটু গুছিয়ে লিখে দিন, আমার যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে। ক্ষিতীশ ভ্রুকুটি করে তাকালো। বিষ্ণুধর তাড়াতাড়ি বলল, এই জন্য নিশ্চয়ই ফি দেবো। ফি চাই না, একটা চাকরি চাই, যে কোনো চাকরি, অন্তত শর্ট এরেকের টাকার চাকরি। বিষ্ণুধর অবাক হয়ে তাকিয়ে বলল, কোথায় পাবো? আপনার তো ব্যবসা আছে, আমার এখন নিয়মিত টাকা দরকার। এইভাবে বক্তৃতা তো সারা জীবন লেখা যাবে না। আচ্ছা আমি দেখবো খন। আধ ঘন্টার মধ্যে ক্ষিতীশ লিখে দিল। তাহলে এই অংশে বিষ্ণুধর কী বক্তব্য রাখবে সেটা নিয়ে ক্ষিতীশের সঙ্গে পরামর্শ করছিল, এবং এখানে ক্ষিতীশের চরিত্রের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি এখানে পরিস্ফুট হয়ে উঠল এবং পরিষ্কারভাবে বলছে পরিশ্রমের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে একটা মানুষ যদি উঠে দাঁড়ায় এবং সে আস্তে আস্তে কী হয়, মানুষের কাছে আদর্শ স্বরূপ, দৃষ্টান্ত স্বরূপ হয়ে ওঠে। এবং সেই দৃষ্টান্ত তৈরি করার জন্য প্রত্যেকটা মানুষকে নিজের সবটুকু দিয়ে নিজের সাধ্যের বাইরে গিয়ে পরিশ্রম করতে হয়। সেই কথাই এখানে ক্ষিতীশ চরিত্রের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। আধ ঘন্টার মধ্যেই ক্ষিতীশ লিখে দিল। বিষ্ণুধর চলে যাবার পর রান্না চাপিয়ে দিল। উঠোনের দেওয়ালে গাঁথা বড় হুকে রবারের দুটো দড়ির প্রান্ত আংটায় বেঁধে আটকাবার কাজে লেগে পড়ল। রবার দুটোর অপর প্রান্তে দুটো হাতল, এই রবার পুলি টেনে ব্যায়াম করবে কোনি। কাজটা শেষ করে সে ছোট পাশবালিশের মতো চটের থলে সের দশেক বালি দিয়ে ভরতে শুরু করলো। ফ্রি হ্যান্ড ব্যায়ামের সময় ওই ওজন ঘাড়ে নিয়ে কোনিকে ব্যায়াম করতে হবে। লীলাবতী বাড়িতে ঢুকে ক্ষিতীশের কাজ দেখে অবাক হয়ে বলল, এগুলো আবার কি বার করলে? ব্যাপার কি? কোনির জন্য। কে কোনি? একটা মেয়ে, ওকে তৈরি করবো। মেয়েটার মধ্যে জিনিস আছে, একেবারে আঁকড়া মাটি, গড়তে পারলে দারুণ সুইমার হবে। তোমাকে এনে দেখাবো, ভীষণ গরিব। লীলাবতী ঘরে ঢুকে গেল। ক্ষিতীশ ঘরের দরজায় দাঁড়িয়ে বলল, ভীষণ গরিব, খেতে পায় না, ভাবছি এখানেই ওর খাওয়ার ব্যবস্থা করবো। ঘরের মধ্যে থেকে লীলাবতী শুকনো কঠিন স্বর ভেসে এলো, ঘরটা নেওয়াই ঠিক করলাম। ওরা রাজি হয়েছে 5,000 টাকা সেলামিতে। এখন টেনে টুনে চলতে হবে, বাজে খরচ একদম বন্ধ। ক্ষিতীশ আর কথা বাড়ালো না। বিকেলে অ্যাপেলয়ে গিয়ে দেখলো কোনি আসেনি। পরদিন সকালে কোনি এলো আধ ঘন্টা দেরিতে। ক্ষিতীশ রেগে তাকে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে কোনি বলল, খাবারের বদলে বরং আমাকে রোজ 1টা করে টাকা দেবেন। ক্ষিতীশের রাগটা মুহূর্তে অবাক হয়ে গেল। তার মানে রোজ 1টা করে টাকা দিতে হবে আমাকে, তুই সাঁতার শিখবি বলে? এটা কি আমার পিতৃদায়? অত খাটাবেন আর খেতে দেবেন না? কোনির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ক্ষিতীশ হেসে ফেললো। কোনিও হাসলো। দুজনের মধ্যে নিঃশব্দে যেন একটা বোঝাপড়া হয়ে গেল। তুই একটা আস্ত শয়তান, আমাকে চিনে ফেলেছিস দেখছি। দাঁড়া, তোকে আগে সাঁতারের মজাটা পাইয়ে দিই, তারপর দেখবি জলে নামিস কি না নামিস। এখন আমি তোকে খাটাচ্ছি, তখন তুই খাটার জন্য পাগল হয়ে উঠবি। কোনি কথাগুলো শুনলো, মুখে অবিশ্বাসের ভাব ফুটিয়ে। ক্ষিতীশ সেটা লক্ষ্য করে আবার বলো, লেকে 1 মাইল সাঁতারে যে মেয়েটার কাছে হেরেছিস তার নাম হিয়া মিত্র, নামটা মনে রাখিস। কোনির চোখ দুটো সরু হয়ে গেল। মুখ ঘুরিয়ে সে কস্টিউমের কাঁধের পটি ঠিক করতে লাগলো। মনে রাখিস, অমিয়া বলেছে তোকে পা ধোয়া জল খাওয়াবে। কোনি ঘুরে দাঁড়ালো, শীর্ণ দেহটা ঝাঁকিয়ে রুক্ষস্বরে বলল, কস্টিউম 7 দিনে আমি আদায় করব, কিন্তু লাল রঙের আমি পরবো না, আমার রং কালো। অমিয়া আর বেলা 50 মিটার কোর্সে কিকিং বোর্ড নিয়ে প্র্যাকটিস করছে। কোনি পাড়ের কাছাকাছি। ক্ষিতীশ একদৃষ্টে তার দিকে তাকিয়ে, দু চোখে শুধু অনুমোদন আর কণ্ঠে বিড়বিড়, হারামজাদি কোথাকার, আমাকে নিয়ে এতদিন রসিকতা হচ্ছিল? দাঁড়া, তোর ওষুধ আমি পেয়েছি, হিয়া মিত্তির। ক্ষিতীশ চলছে কেমন? নকুল মুখুজ্জে রেলিংয়ের 2 হাতে রেখে শুকনো গলায় বলল, তুই কি কিছুই খবর রাখিস না? বিএএস এর সিলেকশন কমিটি থেকে আমাকে আউট করে দিয়েছে। এসবই জুপিটারের ধীরে ধীরে কারসাজি। এদিকে অ্যাপেলোর আর্থিক অবস্থাও ভালো নয়। 2-1টা টাকাওয়ালা লোক জোগাড় করে দিতে পারিস, প্রেসিডেন্ট করে রাখবো। ক্ষিতীশের হঠাৎ মনে পড়লো বিষ্ণুধরকে। বলল, চেষ্টা করব। কিন্তু নকুলদা বিএএসএস এর থেকে আউট হয়েছে বলে দুঃখ পাচ্ছ কেন? একটা ক্লাব ঢের বেশি গুরুত্বপূর্ণ স্টেটস অ্যাসোসিয়েশনের থেকে। ক্লাব সুইমার তৈরি করে, ওরা করে মোড়লি। কিন্তু মোড়লদের দলাদলি, ঝগড়া, প্রতিপত্তির লোভ সুইমারদের জীবন শেষ করে দিতে পারে। নকুল মুখুজ্জে হেসে বলল, জেনে রাখ, এবার অ্যাপেলোয় কেউ বেঙ্গল টিমে আসছে না, শুধু ওই 2টো মেয়ে ছাড়া। আঙুল দিয়ে সে অমিয়া আর বেলাকে দেখালো। ওরা, জেনে রাখ, সামনের বছরই জুপিটারে ফিরে যাচ্ছে। নকুল মুখুজ্জে চলে যাবার পর ক্ষিতীশ আবার কোণের দিকে মন দিল। হাঁটু ভেঙে পায়ের পাড়ি, হাঁটু ভেঙে বলে দিয়েছি না, পা যখন পিছনে ঠেলবি তখন হাঁটু ভাঙবে, ওঠার সময় সোজা থাকবে। এই পর্যন্ত চিৎকার করে বলেই তার মনে হলো অমিয়া বা বেলা শুনে যদি এইভাবে কিকিং শুরু করে। তারপরই ভাবলো, এখন আর ওদের পক্ষে আদ্যিকালের সিজার কিক ছেড়ে এই শক্ত কিকিংয়ে আসা সম্ভব নয়। তাহলে শুনে নিয়ে ওরা হরিচরণকে বলে দিতে পারে, হরিটা অন্যদের এইভাবে শেখাবে হয়তো। হার নেড়ে ক্ষিতীশ ডাকলো কোনিকে। পাড়ের কাছাকাছি আসতেই ঝুঁকে ফিসফিস করে বলল, যা বলছিলুম হচ্ছে না কেন? গলিটা টান টান থাকবে, এইরকম পিছন দিকে টান করে ঠেলে রাখবি, আর কিক করার সময়
যত টানা নিচের দিকে তার থেকে উপর দিকেই পায়ের ধাক্কা বেশি দিতে হবে। এইভাবে সোলান্ডার সাঁতার কেটে 4টে গোল্ড জিতেছে টোকিওয়। আবার কর 6 বিট, 1 চক্কর হাত পাড়ি, আর সেই সঙ্গে 6টা করে পা মারবি। করে যা করে যা। ট্রেনিং শেষে ফেরার পথে ক্ষিতিশ জিজ্ঞাসা করলো, তোর দাদার কি খবর কী রে? আসতে বলিস একদিন, দেখে যাক কেমন তুই শিখছিস। কোনি জবাব দিল না। ক্ষিতিশ লক্ষ্য করলো মুখটা কেমন যেন করুণ আর গম্ভীর হয়ে উঠল। দাদার অসুখ হয়েছে, 2 দিন কাজে যায়নি। তাহলে তো দেখতে যেতে হয়। আচ্ছা, পরে একদিন দেখতে যাব। আর শোন, আজ বিকেলে তোর ওজনটা নেব। এবার থেকে এক্সারসাইজ শুরু করতে হবে, খাওয়াও বাড়াতে হবে। ট্রেনিং চার্ট, ডায়েট চার্ট আমি তৈরি করেছি। ভিটামিন কী কী লাগবে সেটা ডাক্তারের সঙ্গে কথা বলে ঠিক করব। হিমোগ্লোবিন লেভেল যদি পারি তো টেস্ট করাবো। ক্ষিতিশ কথা বলতে বলতে বাজারের কাছে এসে দাঁড়ালো। একটা টাকা কনির হাতে দিয়ে বাজারের দিকে এগোচ্ছে। কনি ডাকলো, খিদ্দা আর 2 টাকা দেবেন? তাহলে 2 দিন আর আমায় দিতে হবে না। টাকা কিসের জন্য? ভ্রু কুঞ্চিত হলো ক্ষিতিশের। চাল কিনবো, দাদা তো কাজে যেতে পারছে না। কনি চুপ করে গিয়ে মুখটা ঘুরিয়ে রইল। প্রশ্ন না করে ক্ষিতিশ আরও 2টি টাকা দিল, এবং সঙ্গে সঙ্গে বুঝেও গেল প্রতিদিন ডিম কলা খাওয়ার জন্য যে টাকাটা দিয়েছে সেটা কিসে ব্যয় হয়। ঘণ্টাখানেক পরে ক্ষিতিশ হাজির হলো কনির ঘরের দরজায়। তক্ত বসে ময়লা ছেঁড়া কাঁথার উপর কমল শুয়ে একদৃষ্টে জানলার বাইরে তাকিয়ে। সব ছোট ভাইটে আর মা উনুনে ফুটন্ত ভাতের হাঁড়ির সামনে বসে। ঘরে আর কেউ নেই। ক্ষিতিশ গলা খাঁকড়ি দিতে কমল তাকালো, অবাক হলো এবং উঠে বসতে গিয়ে দুর্বলতার জন্য টলে পড়ল। আসুন, একটু আগেই কনি বলছিল আপনি একদিন আসবেন। কি আর দেখবেন আমায়? কমল চট করে তার মায়ের দিকে তাকিয়ে নিয়ে গলা নামিয়ে বলল, দেখার আর কিছু নেই, আমি ফিনিশ হয়েই গেছি। ক্ষিতিশ তক্তপোষের ধার ঘেঁষে বসলো। কি হয়েছে, ইনফ্লুয়েঞ্জা? মজা পাওয়ার ভঙ্গিতে হেসে কমল মাথা হেলিয়ে বলল, হ্যাঁ। আপনি কিন্তু বেশিক্ষণ বসবেন না, ছোঁয়াচে রোগটা। ওষুধ খাচ্ছ? কমল প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, কনির দ্বারা কিছু হবে কি? ও আমাকে রোজ বলে কি কি শিখলো, খুব রোখা মেয়ে। যদি বলে করবো তাহলে করবেই। ওকে দিয়ে যদি করাতে পারেন, ওর একটা ভবিষ্যৎ যদি গড়ে দিতে পারেন, হবে। প্রথমে একটু চঞ্চল ছটপটে থাকে, মন বসলে আমার মনে হয় ও কিছু একটা পারবে। একটা ভাইকে চায়ের দোকানে কাজে দিয়েছি, 15 টাকা মাইনে। কনিকে একটা সুতোর কারখানায় লাগিয়ে দেবো ভাবছি। কথাবার্তা বলেছি, 60 টাকা দেবে, কিন্তু সাঁতার তাহলে আর হবে না। কনি ঘরে ঢুকলো। ক্ষিতিশকে দেখেই অবাক হলো। দাদার মাথার কাছে দাঁড়িয়ে সে কমলের মাথায় হাত রাখলো। আমি চাই না কনি সাঁতার বন্ধ করুক। আমার নিজের খুব ইচ্ছে হতো বড় সাঁতারু হব, অলিম্পিকে যাব। আমার দ্বারা কিছুই হলো না। এখন যদি কনি পারে, আপনি বলছেন ওর হবে? ক্ষিতিশ গম্ভীর স্বরে বলল, যদি খাটে, যদি ইচ্ছে থাকে। কিরে, শুনলি তো? কমল মুখ উঁচু করে তাকালো। ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিছু নেই। ইন্ডিয়া রেকর্ড ভাঙতে হবে তোকে, তারপর এশিয়ান, তারপর অলিম্পিক। পারবি না? কমলের স্বর অদ্ভুত করুণ একটা আবেদনের মতো শোনালো। কনির মুখে ধীরে ধীরে অস্বস্তি, তারপর চাপা ভয় ফুটে উঠল। ঘরের মধ্যে তখন কেউ কথা বলছে না। হাঁড়িতে ভাত ফোটার শব্দটা শুধু সেই মুহূর্তে একবার জীবন্ত ব্যাপার। কমল আবার বলল, পারবি না? কনি আস্তে আস্তে মাথা হেলিয়ে দিল। পরের পরিচ্ছেদে আসি। ক্ষিতিশ সারা সকাল অ্যাপেলোয় অপেক্ষা করেছে। কনি আজও আসেনি। গত 2 সপ্তাহে একবারও সে কামাই করেনি। ক্ষিতিশ ভয়ে রয়েছে, এই বুঝি কস্টিউম দাবি করে বসে। এখনও সে সমানে বলে যাচ্ছে, হয়নি, ইঞ্চিখানেক বেশি জল থেকে হাত উঠবে না। অতটা পাশের দিকে হাত যাচ্ছে কেন? ও কি 2টো হাত ঠিকমতো সমানে চলছে না কেন? বলার সঙ্গে সঙ্গে ক্ষিতিশ মাথা নাড়ে, আর ভাবে কস্টিউম আজই কিনতে হবে দেখছি। কখনো কখনো সে জলে নেমে সাঁতার কেটে স্ট্রোক দেখিয়ে দেয়। ওদের পাশ দিয়ে অন্যরা সাঁতার কেটে যায়। বেলা গড়িয়ে যায়। কমল দিঘির জল জনশূন্য হয়ে আসে। কনি যখন বিরক্ত হয়ে ওঠে, ক্ষিতিশ বলে, দাদার কাছে তো খুব ঘাড় নেড়েছিলিস, ভিক্টরি স্ট্যান্ডে ওটা খুব সহজ ব্যাপার ভেবেছিস? রেকর্ড করাটা গঙ্গায় আমকুড়োনো নয়, বুঝলি? ফেরার পথে গল্প করেছে পৃথিবীর বড় বড় সাঁতারুর, তাদের আন্তরিকতার, নিষ্ঠার, পরিশ্রমের। অপেক্ষা করে অবশেষে ক্ষিতিশ বেরিয়ে পড়লো অ্যাপেলো থেকে। বিষ্টুধরের বাড়ি পৌঁছালো মিনিট 10-এর মধ্যে। তাকে দেখে বিষ্টু ব্যস্ত হয়ে বলল, এই একটু আগে দর্জিপাড়া বয়েজ লাইব্রেরির লোকেরা এসেছিল ওদের অ্যানুয়াল সোশ্যালে চিফ গেস্ট করার জন্য। প্রেসিডেন্ট হবে কে জানেন? ওই বিনোদ ভর। আমি রাজি হয়ে গেছি। ওখানে দারুণ একটা স্পিচে ওদের ডাউন দিতে হবে, বুঝলেন? ক্ল্যাপ ওকে পেতে দেবো না। বিষ্টুধরের উত্তেজিত মুখ দেখে ক্ষিতিশ চটপট মতলব ভেজে নিয়ে বলল, শুধু একটা বক্তৃতা ডাউন দিয়ে কী লাভ হবে? লোকে কিছুদিন মনে রেখে তো ভুলে যাবে। তার থেকে একটা কিছু করা দরকার, যাতে বিনোদ ভর রেগুলার ডাউন খায়। কীরকম? বিষ্টু কৌতূহল দেখালো। রেগুলার ডাউন কিভাবে সম্ভব? ভাবতে হয়েছে, 3 দিন ধরে ভেবেছি। ক্ষিতিশ নিজেকে গুরুত্ব দেওয়ার জন্য গলার স্বর ভারী কী করে তুলল। ভেবে দেখলুম বিনোদ ভর যে অর্গানাইজেশনে আছে তার পাল্টাগুলোয় ঢুকতে হবে। ও যদি ড্রামা ক্লাবে থাকে, আপনাকেও ড্রামা ক্লাবে ঢুকতে হবে। ও যদি কোনো হরিসভার পৃষ্ঠপোষক হয়, আপনাকেও একটি হরিসভার ঘাঁটি করতে হবে। ও যদি কোনো সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট হয়, আছে, বিষ্ণুধর প্রায় চেঁচিয়ে উঠল, জুপিটারের প্রেসিডেন্ট বিনোদ ভর,
ক্ষিতিশ মাথা হেলে বললো, আপনাকে জুপিটার রাইফেল ক্লাবে ঢুকতে হবে। সেটা তো অ্যাপেলো, কিন্তু ঢুকবো কী করে? বিষ্ণুধর বিমর্ষ গলায় বলল। পারেন একটা কিছু করে দিতে? চেষ্টা করতে হবে। আজও আমি নকুল মুখুজ্জের সঙ্গে কথা বলেছি, 7,000-এর কমে রাজি হচ্ছে না। 7,000 মানে? মানে প্রেসিডেন্ট হতে গেলে ডোনেশন যে তো দিতে হবে, অমনি অমনি কি আর হওয়া যায়? বিনোদ ভরও তলায় তলায় চেষ্টা করেছে ওর দাদাকে অ্যাপেলোয় ঢোকাবার জন্য, 5,000 পর্যন্ত অফার করেছে, কিন্তু 7,000 কম সম করা যায় না? কত কমাবেন? 5,000 তো অফার পেয়েই গেছে। বিনোদ ভর এমএলএ, মন্ত্রী হবার চান্সও খুব। ওকে তো ওকে তো সবাই হাতে রাখতে চাইবে। আপনি যদি বেশি টাকা না দেন তাহলে ওদের লাভটা কী হবে বলুন? তা তো বটেই। বিষ্ণুধর চিন্তিত হয়ে পেটে হাত বোলাতে লাগলো। ক্ষিতীশ কিছুক্ষণ ওকে লক্ষ্য করে আবার বলল, দেরি করলে চলবে না, 2-1 দিনের মধ্যেই ঠিক করে ফেলতে হবে। বিনোদের পার্টি উঠে পড়ে লেগেছে। বেশ, 7,000-ই দেবো, কিন্তু বিষ্ণুধরের কথা শেষ হবার আগেই চাকর ঘরে ঢুকলো। একজন মাইজি দেখা করতে এসছে। এরপর ক্ষিতীশকে অবাক করে ঘরে ঢুকলো লীলাবতী। ক্ষিতীশকে এখানে দেখে সেও অবাক, তবে কোনো কথা বলল না। টাকাটা এনেছি, লীলাবতী তার স্বাভাবিক গাম্ভীর্যে বিষ্ণুধরকে বলল। ব্যস্ত হয়ে বিষ্ণু বলল, পাশের ঘরে আসুন, আপনার রসিদ টসিদ সব রেডি করা আছে। ওরা দুজন ঘর থেকে বেরিয়ে গেল এবং মিনিট 5 পরেই বিষ্ণু একা ঘরে ফিরে এলো। ক্ষিতীশ তখন কৌতূহলে ফেটে পড়ার মতো অবস্থা। কী ব্যাপার? কিসের টাকা? ওই একটা ঘর ভাড়া দেওয়ার ব্যাপার, হাতিবাগানে আমার একটা বাড়ি, এরা দোকান করবে, টেলারিং শপ, তাই কিছু টাকা দিয়ে গেল। 5,000 টাকা? বিষ্ণুধর চমকে উঠল। কী করে জানলেন? টাকাটা যার কাছ থেকে নিলেন সে আমার স্ত্রী। ওর কাছ থেকে সেলামি নেওয়া মানে আমার কাছ থেকেই নেওয়া। বিষ্ণুধর ভ্যাবা চাকা খেয়ে গেল ক্ষিতীশের গম্ভীর মুখ দেখে। তোল্লাসরে বলল, আমি তো তা জানতাম না। আমিও জানতাম না আপনিই বাড়িওয়ালা। যাই হোক, এবার আমরা দুজনেই জানলাম। জানার পর আপনি কি টাকাটা এখন নেবেন? বিষ্ণু আরও তোতলা হয়ে গেল। এটা তো ব্যবসার ব্যাপার, আমাকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে। কিছু উঠে দাঁড়ানো, চলি। বিনোদভর কোর্টে বেরিয়ে গেছে, তা রাত্রি দেখা করবো ওর সঙ্গে। না না, প্লিজ যাবেন না। 1,000-2 টাকা ডোনেশন আর একটা নাইলনের কি বেলুনের কস্টিউম কেনার জন্য 100 টাকা যদি দিতে পারেন তাহলে গ্যারান্টি দিচ্ছি অ্যাপেলোর প্রেসিডেন্ট করে দেবই। তবে এই সেলামির টাকাটা ফেরত দিতে হবে, তাছাড়া বক্তৃতাও আমি আর লিখে দিতে পারবো না। বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ, কথা বলার আর ক্ষমতা নেই। দুটি চোখ ছলছলিয়ে উঠেছে, শুধু মাথাটি নেড়ে বলল, গাছে অনেক দূরে উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। বিষ্ণুধর ঘর থেকে বেরিয়ে গেল এবং 100 টাকা নোটের বান্ডিল নিয়ে ফিরে সেটা ক্ষিতীশের হাতে দিয়ে বলল, উনি আপনার স্ত্রী হন তো? আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? বিষ্ণু জিভ কেটে কান মুড়ল। ক্ষিতীশের অপেক্ষা করলো না, বেরিয়ে আসছে। তখন শুনলো বিষ্ণু কাতর কণ্ঠে বলছে, আমার বক্তৃতাটার কি হবে? দেবো লিখে দেবো। বাড়ি ফিরে ক্ষিতীশের নোটের বান্ডিলটা নিজের বাক্সে রেখে দিয়ে ভাবতে শুরু করলো, এবার কি করবে। টাকাগুলো লীলাবতীকে ফেরত দিতেই হবে, কিন্তু তার বিনিময়ে কিছু আদায়ও করে নিতে হবে, এবং তা করতে হবে কোনেরই জন্য। লীলাবতী বাড়িতে ঢুকেই জিজ্ঞাসা করলো, ওখানে তুমি কি করছিলে? মাঝে মাঝে যাই বুদ্ধি পরামর্শ দিতে। তুমি কেন গেছিলে? ওর কাছ থেকেই তো ঘর নিয়েছি, সেলামির টাকাটা দিতে গেছিলাম। ক্ষিতি সাই তুলে আর মোড়া ভেঙে বলল, আগে যদি আমায় বলতে তাহলে টাকাটা দিতে হতো না। আমি বারণ করলে বিষ্ণুধরের সাধ্য নেই টাকা নেবার। তবে তবে বললে টাকাটা ফেরত দিয়ে দেবে। দেখো না একবার বলে, অনেকগুলো টাকা। দেবার সময় গা কড়কড় করছিল। লীলাবতী ব্যগ্র হয়ে বলল, কিন্তু কনিকে যে ওর বাড়িতেই খাওয়ার ব্যবস্থা করব ভাবছিলাম, এরপর অতগুলো টাকা ফেরত দেবার কথা বলা যায়? মেয়েটাকে যে খাটাবো তার জন্য কিছু তো করতে হবে। দাও গামছাটা, চান করে আসি। তাহলে এই প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুধরের থেকেই দোকান দেওয়ার জন্য যে ঘরের সেলামি 5,000 টাকা নিয়ে লীলাবতী গিয়েছিল, সেখানেই বিষ্ণুধরের সামনে ক্ষিতি সাজিচ্ছিল, এবং সেই প্রসঙ্গেই, সেই টাকাটা ফেরত প্রসঙ্গেই এখানে কথা হচ্ছে। বিকেলে লীলাবতী অন্য মূর্তি ধরে বসলো। পরের মেয়ের জন্য তো খুব মাথা ব্যথা, আর আমি যে এত কষ্ট করে দোকানটা দাঁড় করালাম, তিল তিল করে টাকা জমিয়ে ব্যবসাটা বড় করার চেষ্টা করছি, তাতে একটুও সাহায্য কি করবে না? ক্ষিতীশ বাড়ি থেকে দ্রুত বেরিয়ে যাবার আগে বুধু বলে গেল, আচ্ছা দেখছি। অ্যাপেলে সারা বিকেল অপেক্ষা করলো, ক্ষিতীশ কোনি এলো না। নকুল মুখুজ্জের সঙ্গে দেখা হলো। প্রেসিডেন্ট পেয়েছি, কত টাকা ডোনেশন চাও নকুলদা? নকুল একটু হকচকি বলে, কত টাকা মানে? এখন বটুবাবু 500 দিচ্ছে, তাও টিপে টিপে দেয়। ঠিক আছে, আমি 2,000-ই ধরেছি। ক্ষিতীশ দাঁড়িয়ে নকুল মুখুজ্জের অবস্থাটা লক্ষ্য করার পর বিষ্ণুধর সম্পর্কে যাবতীয় তথ্য জানিয়ে দিল। কিছু ভেবো না তুমি, টাকা এসে যাবে, তবে আমার ওই মেয়েটার পুরো ট্রেনিং ফেসিলিটি দিতে হবে কিন্তু। নকুল মুখুজ্জে একগাল হেসে মাথাটা হেলিয়ে বলল, নিশ্চয়। অ্যাপেলো থেকে বেরিয়ে ক্ষিতীশ ভাবলো, মেয়েটা কেন আজ এলো না, একবার খোঁজ নেওয়া দরকার। বড্ড ফাঁকিবাজ, কিছু একটা লোভ না দেখালে কি হাঁটতেই চায় না। তবে একটা দুর্বলতা আছে, সেটা ওর অপমান বোধ। ক্ষিতীশের প্রায়ই মনে পড়ে প্রাইজ না নিয়ে লেক থেকে কনির চলে আসা, আর ঘুরে দাঁড়িয়ে তার বিজয়ীর নামটি শোনার সেই ভঙ্গিটি। দাদার কাছ থেকে দূরে দাঁড়িয়ে অপরাধীর মতো নিচু করে থাকা মেয়েটি হঠাৎ যেন দপ করে জ্বলে উঠেছিল। বস্তির মধ্যে আলো নেই। ক্ষিতীশ একটু অসুবিধার মধ্যে পড়লো ঘরটা খুঁজে বার করতে। অবশেষে একটা বাচ্চা ছেলে তাকে দেখিয়ে দিল ঘরের মধ্যে কুপি জ্বলছে। কনির ছোট ভাই দুটো মেঝে ঘুমিয়ে, তক্তপোষ সম্ভবত ওর মা শুয়ে। ক্ষিতীশ ডাকলো, কনি। ঘর থেকে নিঃশব্দে কনি বেরিয়ে এলো।
ব্যাপার কি তোর, আর যাসনি কেন? এভাবে কামাই দিলে আর তাহলে যেতে হবে না, তোর দাদাকে আমি জানিয়ে দেবো, হবে টবে না কিছু তোর দ্বারা। বিরক্ত স্বরে ক্ষিতীশ বেশ জোরেই কথাগুলো বলল। উনি কথা না বলে একইভাবে দাঁড়িয়ে, অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ ক্ষিতীশের পেছন থেকে ক্ষণক্ষণে স্বরে কে বলে উঠল, কেমন লোকগা তুমি? কাল রাতে মেয়েটার দাদা মরে গেল আর তুমি এখন তাকে ধমকাতে লেগেছো? ক্ষিতীশ প্রথমে বুঝতে পারেনি সে কি শুনলো। পিছনে তাকিয়ে বলল, কে মরে গেছে? জানো না দেখছি, কাল বিকেল থেকে মুখে রক্ত উঠল, ভলকে ভলকে, রাত্রিই কাবার, কনির দাদা গো। ক্ষিতীশ বার দুয়েক খেপে উঠল। শুনলো কনি খুব ক্লান্ত এবং শান্ত স্বরে বলতে, খিদ্দা, এবার আমরা খাবো কি? পরের পরিচ্ছেদে আসি। রাগে চিৎকার করে উঠল ক্ষিতীশ, পারতেই হবে, পারতেই হবে, কোনো কথা শুনবো না। পায়ের কাছে পড়ে থাকা ঢিলটা তুলে সে কোণের দিকে ছুঁড়ে মারল। পায়ে পড়ে খিদ্দা, আহা, আর আমি পারছি না, মাথা ফাটিয়ে দেবো তোর, মরে যা তুই, মরে যা, মরে যা। ক্ষিতীশ ঢিল খুঁজে পেল না। এধার ওধার তাকিয়ে মালির ঘরের গায়ে দাঁড় করানো সরু বাঁশের লগাটাকে দেখতে পেল। খিদ্দা, আমি আর পারবো না। ক্ষিতীশ রেলিং টপকে ছুটে গিয়ে লগা আনলো। কনির পাড়ের কাছে এগিয়ে এসেছে। ক্ষিতীশ দুহাতে লগাটা তুলে জলে আঘাত করলো। কনির মুখের হাত তিনেক সামনে সেটা পড়লো। আবার সে লগাটা দুহাতে উঁচু করে জলে আঘাত করলো। মাথা ভেঙে দেবো, জল থেকে উঠবি তো মরে যাবি, এখনো 200 মিটার বাকি। কনি জল থেকে ওঠার জন্য পশ্চিমের স্টার্টিং প্ল্যাটফর্মের পিছন দিকে এগোতে ক্ষিতীশ লগা তুলে পার ধরে চলল। কনি থমকে গিয়ে প্ল্যাটফর্মে কিনার ধরে উঁকি দিতে লাগলো। ক্ষিতীশ প্ল্যাটফর্মে উঠতে পারছে না, কেননা পার থেকে সেটা অন্তত 12 হাত দূরে এবং মাঝে কোনো সেতু নেই। খিদ্দা, খিদ্দা, আমায় এবেলা ছেড়ে দাও, ওবেলা আমি পুষিয়ে দেবো। কনি ফোঁপাচ্ছে, কোনো কথা আমি শুনতে চাই না, আমার রুটিন অনুযায়ী কাজ চাই, যতক্ষণ না কাজ পাচ্ছি আর তোকে উঠতে দেবো না। প্ল্যাটফর্ম ধরা দুহাতের মধ্যে মুখটা গুঁজে কনি কাঁদছে। ক্ষিতীশ পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে। সকাল 9টা বেজে গেছে। কমল দিঘির জলে আর কেউ নেই এখন। বেঞ্চগুলোয় অনেকেই বসে কমল দিঘির ভিতরের পথ দিয়ে পথিকের আনাগোনা। তাদের অনেক কৌতূহলে তাকাচ্ছে ক্ষিতীশের দিকে। কেউ কেউ দাঁড়িয়ে পড়ছে। কনি সাঁতরাচ্ছে পশ্চিম থেকে পূবের প্ল্যাটফর্মের দিকে। ক্ষিতীশও লগা হাতে পাট ধরে পূব দিকে হাঁটছে। বিশ্বাস নেই ওপারে পৌঁছই কনি জল থেকে উঠে পড়তে পারে। ও ক্লান্ত হাত দুটো যেন কেউ জল থেকে টেনে তুলে আবার নামিয়ে রাখছে। মুখ ফিরিয়ে হাঁ করে বাতাস গিলছে। তখন চোখ দুটো দেখাচ্ছে যেন ঘুমে আচ্ছন্ন। গলায় ঝোলানো স্টপ ওয়াচটা মুঠোয় ধরে ক্ষিতীশ বিড়বিড় করে আপন মনে বকে যাচ্ছে, জানি রে জানি, কষ্ট হচ্ছে, হাত পা খুলে আসছে, কলজে ফেটে যাচ্ছে, যাক যাক, তুই যন্ত্রণা ঠেলে ঠেলে এগিয়ে যা। তুই জানিস খিদে যখন থাবা মারে ছিঁড়ে ছিঁড়ে খায় তখন কেমন লাগে? তুই পারবি বুঝতে যন্ত্রণা কি জিনিস। ফাইট কনি ফাইট, মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, যন্ত্রণাকে বোঝ, ওটাকে কাজে লাগাতে শেখ, ওটাকে হারিয়ে দে। কামন কনি, জোর লাগা, আরও জোরে ট্রেনিং করে নিজেকে বাড়াতে হবে কনি। যন্ত্রণাকে তুই বল, দেখে নেবো আমাকে কাঁদাতে পারিস কিনা, আমাকে ভয় দেখাতে পারিস কিনা। বলে যা কনি, খিদ্দা, তোমাকে খুন করব, তুমি শয়তান, ছিঁড়ে খাবো তোমাকে। কমল দিঘিকে টকবক করে ফুটিয়ে তোল তোর রাগে। মানুষের ক্ষমতার সীমা নেই রে। ওরা পাগলা বলছে বলুক, মূর্খের দল সব ঘন্টাখানেক আরামে হাত পা ছুঁড়িয়ে ওরা চ্যাম্পিয়ন বানাবার স্বপ্ন দেখে। ট্রেনিং ট্রেনিং, আরও 50 মিটার এখনো যেতে হবে। শরীরটাকে যন্ত্রণায় ঘষে ঘষে সানিয়ে তোল, দেখবি কি অবাক তোকে করে দেবে ওই শরীর। যা অসম্ভব ভাবছিস তাকে সম্ভব করে দেবে। সোনার মেডেল ফেডেল কিছু নয় রে, ওগুলো এক একটি চাকতি মাত্র। ওগুলোর মধ্যে যে কথাগুলো ঢুকে আছে সেটাই আসল। মানুষ পারে, সব পারে। তাহলে মানুষ সব পারে। তাহলে এখানে এই যে ক্ষিতীশ চরিত্রের মধ্যে সে একজন সাঁতারের প্রশিক্ষক থেকে কিভাবে তার পিতৃসত্তায় অবতীর্ণ হচ্ছে এবং সে কনিকে দিয়ে তার অধরা যে স্বপ্ন, সে স্বপ্নকে পূরণ করতে গিয়ে সেই পরিশ্রমের মধ্যে দিয়ে, যন্ত্রণার মধ্যে দিয়ে সাফল্যের যে মূল মন্ত্র, সেই মন্ত্রই শেখাতে চেয়েছে এখানে খিদ্দা তার কনিকে। কনি সাঁতার শেষ করে দুহাতে প্ল্যাটফর্ম ধরে হাঁপাচ্ছে মাথা নিচু করে। একবার সে মাথা ঘুরিয়ে ক্ষিতীশের দিকে তাকালো, দু চোখে ঘৃণা আর আক্রোশ। ক্ষিতীশ সেটা লক্ষ্য করলো। লগাটা যথাস্থানে রেখে সে ক্লাবে ঢুকে একটা মোটা খাতা খুলে বসলো। এটা কনির লগবুক। প্রতিটি বেলা ট্রেনিংয়ে কাজের ও সময়ের হিসাব ছাড়াও খাওয়ার, ওজনের, নাড়ি স্পন্দনের, রক্তের হিমোগ্লোবিন স্তর পরীক্ষার, আয়রন ও ভিটামিন ট্যাবলেটের তালিকা এতে লেখা আছে। লগবুকে লিখতে লিখতে ক্ষিতীশ দেখলো কনি ব্যস্ত হয়ে বেরিয়ে গেল ক্লাব থেকে। প্রতিদিন বেরোবার আগে একবার যাচ্ছি বলে যায়, আজ বললো না। ক্লাব থেকে কনি যায় ক্ষিতীশের বাড়ি, সেখানেই ওর খাওয়া। ঠিক 10টায় তাকে প্রজাপতির রোলার শাটারে তালা খুলতে হয়। দোকান ঝাঁট দিয়ে, কাউন্টার মুছে, কুঁজোয় জল তুলে তাকে 5 মাস কাটতে হয়। দুপুরে আবার আসে ভাত খেতে। তখন ঘন্টা দুয়েক ঘুমিয়ে 15 মিনিট ব্যায়াম করে অ্যাপেলোয় যেতে হয়। সাঁতার থেকে আবার প্রজাপতিতে। দোকান বন্ধ করে লীলাবতীর সঙ্গে ফেরে। রাত্রে খেয়ে ফিরে যায় বস্তিতে মা ও ভাইদের কাছে। কনি মাইনে পায় 40 টাকা। আজ কনির দেরি হয়ে গেছে। ক্ষিতীশের বাড়ি না গিয়ে সে প্রায় ছুটতে ছুটতে প্রজাপতিতে এলো। লীলাবতী নিজেই দোকান খুলেছে। পাশে ফটোগ্রাফি দোকানের ছেলেটা ভারী শাটারটা তুলে দিয়ে গেছে। লীলাবতী ওকে দেখেই রাস্তার দিকে আঙুল তুলে বলল, বেরিয়ে যাও, তোমায় আর দরকার নেই।
ফ্যাকাশে হয়ে গেল কনির মুখ, মুখ নামিয়ে সে দাঁড়িয়ে থাকলো। এই সময় খদ্দের আসায় লীলাবতী আর কিছু বলল না। কনি একে একে তার কাজগুলো করে গেল। ক্লান্তিতে এবং খিদে তখন সে ঝাপটা দেখছে, পা টলছে, তার খুব ঘুমোতে ইচ্ছা করছে, কিন্তু দোকানে বসার মতো জায়গাও তার নেই, তার জন্য নেই। একবার সে ভয়ে ভয়ে লীলাবতীকে বলল, বৌদি একটু বাড়ি যাব। বিরাট একটা মোটা খাতার উপর ঝুঁকে শখের মাপ লিখতে লিখতে লীলাবতী কড়া স্বরে বলল, না। কোনি সরে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকলো। কাজটা থেকে বরখাস্ত হলে 40টা টাকা থেকে তাদের সংসার বঞ্চিত হবে। ওদিকে ক্ষিতীশ বড় একটা থলি হাতে অ্যাপেলো থেকে বেরিয়ে তখন একটার পর একটা দর্জির দোকান ঘুরছে কাপড়ের ছাঁট কেনার জন্য। 3টে লন্ড্রির সঙ্গে তার বন্দোবস্ত হয়েছে। মার্কা দেওয়া নম্বর টুকরো কাপড়ে লিখে জামা কাপড় বেঁধে কাচতে পাঠাবার জন্য লন্ড্রিগুলোর দরকার হয় এই ছাঁট থেকে সমান মাপে কাপড় টুকরো করে কেটে ক্ষিতীশকে বিক্রি করতে হয়। ওরা দৈনিক প্রায় 3 কিলো কেনে। ক্ষিতীশ টাকা 6-7 লাভ করে। দুপুর প্রায় 1টা নাগাদ ক্ষিতীশ ছাঁট ভর্তি থলি নিয়ে কনিদের ঘরের দরজায় হাজির হলো। কনির মা বেরিয়ে আসতেই সে ঝাঁঝিয়ে উঠল, কাল রাতে কনি কখন ঘুমিয়েছিল? কেন রোজ যেমন সময় ঘুমোয়? জড়সড় হয়ে কনির মা বলল, ঠিক বলছো? ক্ষিতীশ তীব্র দৃষ্টিতে তাকালো। আজ এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লো কেন তাহলে? দেখো মেয়ে, আমার কাছে কিছু লুকোলে কিন্তু ঠিক ধরা পড়ে যাবে। ঠিক করে বলো, কখন কনি ঘুমিয়েছে? না বাবা, আপনার কাছে মিছে বলবো না, কাল রাতে কনি যাত্রা শুনতে গেছিল, রাত 1টা নাগাদ ফিরেছে। থলিটা এগিয়ে দিয়ে ক্ষিতীশ বলল, এগুলো কেটে রেখো আজই, কাল সকালে কনির হাত দিয়ে ক্লাবে পাঠিও। 5 টাকা কনির মার হাতে দিয়ে ফেরার আগে ক্ষিতীশ বিষণ্ণ স্বরে বলল, ছোট মেয়ে, ওর তো শখ হবেই, কিন্তু ওর ভালোর জন্য তোমাকে কড়া হতে হবে। যে কোনো খেলা সাধনার জিনিস, সিদ্ধি লাভ করতে হলে সন্ন্যাসীর মতোই জীবনযাপন করতে হবে। বহু ছোটোখাটো ব্যাপার আছে সাধনার পক্ষে যা ক্ষতিকর। যাত্রা নিশ্চয়ই দেখবে, কিন্তু এখন এই ট্রেনিংয়ের সময় বিশ্রাম নষ্ট করে নয়, এগুলো তোমায় বুঝতে হবে। বাড়ি ফিরে ক্ষিতীশ দেখলো লীলাবতী অপেক্ষা করছে। তখনই সে খেতে বসে গেল। খেতে খেতে খুবই সাধারণভাবে জিজ্ঞাসা করলো, কোনি খেয়েছে? লীলাবতী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওকে দিয়ে তোমার কোনো কাজ হবে না, ঝিমোয় শুধু, বসতেই দিই না, দাঁড়িয়েই আজ ঘুমোচ্ছিল। আজ ওকে খুব খাটিয়েছি, তাতে আমার কি লাভ? 5,000 টাকা বাঁচিয়ে দিয়ে অন্য দিক থেকে সেটা নিয়ে নিচ্ছ। ওর খাওয়ার জন্য তো মাসে 50 টাকা দিচ্ছি। রোজ দুধ, ডিম, মধু, মাসে 50 টাকায় কী হয়? ক্ষিতীশ তাড়াতাড়ি খাওয়া সেরে উঠে পড়লো। ঘরে এসে দেখে কনি মেঝে অকাতরে ঘুমোচ্ছে, বালিশের বদলে 2টি হাত জড়ো করে মাথার নিচে রাখা। ক্ষিতীশ ওর পাশে বসে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরেই কনি নড়ে উঠে আরও গুটিসুটি হয়ে সরে এলো ক্ষিতীশের দিকে, বিড়বিড় করে কী যেন বলল। ক্ষিতীশ ঝুঁকে পড়ল শোনার জন্য। দাদা? হ্যাঁ? একটা পাতলা হাসি কনির মুখে চাড়িয়ে গেল। আমায় কুমির দেখাবে বলেছিলে? দেখাবো, চিড়িয়াখানায় তোকে নিয়ে যাব, ফিস করে ক্ষিতীশ বলল। আরও অনেক জায়গায় আমরা যাব, বেলুড় মঠ, ব্যান্ডেল চার্চ, ডায়মন্ড হারবার, জাদুঘর, অনেক জায়গায়। তারপর তুই যাবি দিল্লি, মুম্বাই, মাদ্রাজ, তারপর আরও দূরে টোকিও, লন্ডন, বার্লিন, মস্কো, নিউ ইয়র্ক। ঘুমের মধ্যে কনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। খিদ্দা, আমাকে কষ্ট দেয় দাদা, আমি ঠিক মেডেল এনে দেবো তোমায়। কনি মুখে হাসি নিয়ে ঘুমের মধ্যে ডুবে গেল। ক্ষিতীশ ওর মাথায় হাত বুলিয়ে দিতে বলল, তোকে আরও কষ্ট দেবো রে, আরও দেবো। রবিবার প্রজাপতি বন্ধ থাকে, সেদিন কনির ট্রেনিংয়েরও ছুটি। ক্ষিতীশের কাঁধে ঝুলছে থলি, তাতে আছে কাগজের মোড়কে রুটি, আলু ছেঁচকি, গুড়, সিদ্ধ ডিম আর কলা। ওরা দুজনে বাড়ি থেকে 10টায় বেরিয়েছে, চিড়িয়াখানায় ঘন্টা তিনেক ঘুরে পুকুর ধারে ঘাসে বসেছে। ক্ষিতীশ খাবার মোড়ক দুটো বার করে বলল, জল খাওয়াটাই মুশকিল হবে, ওয়াটার বোতলটা আনলে হতো। ওদের থেকে কিছু দূরে স্কুলের ইউনিফর্ম পরা জনা 30 মেয়ে হইচই করে হাজির হলো। সঙ্গে 4জন টিচার, 2জন দারোয়ান খাবারের ঝুড়ি বয়ে আনলো। ওরা গোল হয়ে খেতে বসেছে। কনি কৌতূহল ভরে মাঝে মাঝে ওদের দিকে তাকাচ্ছে আর রুটি চিবোচ্ছে। খিদ্দা, ওদের কাছে জল আছে, চাইবো? কি করে বুঝলি? ওই তো বড় ড্রামটা থেকে জল দিচ্ছে, দেখ তাহলে। কনি এগিয়ে গেল ড্রামের কাছে দাঁড়ানো টিচারের দিকে। ক্ষিতীশ দেখলো কনি তাকে কিছু বলতেই তিনি কনিকে আপাদমস্তক দেখে মুখ ফিরে কি একটা জবাব দিলেন। তাইতে কনি অপ্রতিভ হয়ে ফিরে এলো। দিল না তো? কনির মুখটা থমথমে, শুধু বলল, বড় লোকেদের মেয়েদের স্কুল, তাই দিল না বুঝি? ক্ষিতীশ কৌতুকের সুরে বলল। বড় লোকরা গরিবদের ঘেন্না করে? ক্ষিতীশ এবার একটু অবাক হলো। এইসব ধারণা এইটুকু কনির মাথায় ঢুকলো কি করে? তোকে কে বললো বড় লোকেরা গরিবদের ঘেন্না করে? আমি জানি, দাদা আমায় বলেছিল টাকা থাকলেই সবাই খাতির করে। চল জল খেয়ে আসি কল থেকে। ওরা 2-4 পা এগিয়েছে, তখন একটা মেয়ে শুনুন বলতে বলতে ছুটে এলো, হাতে জল ভরা প্লাস্টিকের 2টি গ্লাস। ওরা ঘুরে দাঁড়ালো, দুজনেই চিনতে পারলো জলের গ্লাস হাতে মেয়েটি হিয়া মিত্র। আপনারা জল চেয়েছিলেন না? আমাদের মিস নন্দী বড্ড কড়া মেজাজের, ওর ব্যবহারের জন্য মাপ চাইছি। হিয়া জল ভরা একটা গ্লাস এগিয়ে ধরলো কনির সামনে। কনি তখন অদ্ভুত আচরণ করে বসলো, ধাঁ করে সেই গ্লাসে আঘাত করলো হাত দিয়ে। গ্লাসটা হিয়ার হাত থেকে ছিটকে
ঘাসে পড়লো। হতভম্ব শুধু হিয়াই নয়, ক্ষিতীশও। চাই না তোমাদের জল, আমাদের কলের জলই ভালো। উনি হন হন করে একাই এগিয়ে গেল। ক্ষিতীশ অপ্রতিভ হয়ে বলল, আমি মাপ চাইছি এবার তোমার কাছে। হিয়া ব্যথিত মুখে বলল, এই গ্লাসের জলটা তাহলে আপনি? নিশ্চয়ই নিশ্চয়ই। কনিকে দারুণ বকবে ভেবেছিল ক্ষিতীশ, কিন্তু সে কিছুই বলেনি। হিয়াই যে কনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী এটা ক্ষিতীশ বুঝে গেছে। বালিগঞ্জ সুইমিং ক্লাবে 4 দিন সে গেছে নিছকই পরিচিতদের সঙ্গে দেখা করার ভান করে। হিয়ার ট্রেনিং সে দেখেছে। শুধু তাই নয়, পকেটে হাত ঢুকিয়ে লুকিয়ে স্টপ ওয়াচে হিয়ার পুরো দমে সাঁতারের সময় নিয়েছে। ক্ষিতীশের মনে হয়েছে হিয়ার প্রতি কনির হিংস্র আক্রোশটা ভোঁতা করে দেওয়াটা ঠিক হবে না। এটা বুকের মধ্যে পুষে রাখুক, এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়। ক্ষিতীশ তাই বকুনি দেওয়ার বদলে বলে যে, হিয়া তখন আমাকে কি বললো জানিস? বললো মেয়েটা আমার কাছে মার খেয়েছে, তাই জ্বলে পুড়ে মরছে। এরপর ক্ষিতীশ লক্ষ্য করলো কনি জল থেকে উঠতে দেরি করছে। এর পরের অংশে আছি। দুর্গাপুজোর আগেই ক্লাবগুলোর প্রতিযোগিতা একটার পর একটা হয়ে গেল। ক্ষিতীশ একটিতেও কনিকে নামায়নি, এমনকি অ্যাপেলের প্রতিযোগিতাতেও নয়। যদিও এখন তার সময় অমিয়ার সময়ে প্রায় সমান, তবু ক্ষিতীশের ধারণা এখনও তার প্রকাশের উপযুক্ত সময় আসেনি। হিয়ার সময় এখন কত সেটা না জানা পর্যন্ত কনিকে সে বার করতে চায় না। এখন অনেকেই জেনে গেছে ক্ষিতীশের একজন সাঁতারু তৈরি করছে। বালিগঞ্জ ক্লাবে সে গেলেই প্রণবেন্দুর নির্দেশে হিয়া এমনভাবে সাঁতার কাটে কিংবা জল থেকে উঠে পড়ে যার ফলে ক্ষিতীশও সময় নিতে পারে না। হিয়াও কোনো প্রতিযোগিতায় নামেনি, তাইতে ক্ষিতীশ কিছুটা ভাবনায় পড়লো। প্রত্যেক ক্লাবের এমনকি স্টেট চ্যাম্পিয়নশিপের ভিক্টরি স্ট্যান্ডেও অমিয়ার বেলাকে উঠতে দেখা গেল। একদিন খবরের কাগজে একটা খবর থেকে ক্ষিতীশ কেটে রেখে দিল। মুম্বাইয়ের মহারাষ্ট্রের স্টেট চ্যাম্পিয়নশিপের রমা যোশী নামে একটি মেয়ে 100 মিটার ফ্রি স্টাইলে সময় করেছে 1 মিনিট 12 সেকেন্ড। 1:20 উপরে সময় করাই ভারতীয় মেয়েদের রেওয়াজ, সেখানে 1:12। ক্ষিতীশ এরপর কনির ট্রেনিং আরও কঠিন করে তুলল। এবার জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ দিল্লিতে। পুজোর পর বাংলা দল রওনা হয়ে গেল। অমিয়া মেয়েদের দলের অধিনায়িকা। বাংলার মেয়েরা 1টি সোনা, 2টি রূপো, 2টি ব্রোঞ্জ নিয়ে ফেললো। সোনাটি অমিয়ার। 100 মিটার ব্যাকস্ট্রোকে রমা যোশী একাই 6টি সোনা জিতল, 4টি ব্যক্তিগত রেকর্ড করে। শীত এসে গেছে, কমলদিঘির জলও কমে গেছে। সোয়েটার পরা লোকেরা এখন সেখানে বেড়ায়, কেউ আর জলে নামে না। কিন্তু অব্যাহত কনির দুবেলা জলে নামা। আপত্তি করেছিল অনেকেই। ক্ষিতীশ জবাবে শুধু বলেছে, যদি পারে তাহলে নামবে না কেন? সারা বছরই ট্রেনিংয়ে থাকা দরকার, প্র্যাকটিস চাই প্র্যাকটিস। মুভমেন্টগুলো যেন অভ্যাসে দাঁড়িয়ে যায়, স্বাভাবিক হয়ে আসে। তা না হলে স্পিড বাড়ানো যাবে না। এদেশে 6 মাস মাত্র সাঁতার হয়, তাই তো এই শোচনীয় দশা। কনিকে বাকি 3টে স্ট্রোকও ক্ষিতীশ মধ্যে শিখিয়ে দিয়েছে। ফ্রি স্টাইল, বাটারফ্লাই, ব্যাক এবং বেস্ট এই 4 রকমের স্ট্রোক মিলিয়ে কনি এখন দিনে 2 মাইল হাড় ভাঙা সাঁতার কাটে। কঞ্চির মতো শরীরটার ওজন বেড়ে হয়েছে 50 কেজি। বছর ঘুরে নতুন বছর এলো। একদিন ভেলো প্ল্যাটফর্মের উপর দাঁড়ানো ক্ষিতীশকে বললো, খিদ্দা এবছর ওকে কম্পিটিশনে নামাবে তো? ক্ষিতীশ তখন কনির 2 পায়ের গোজ বাঁধছিল রবারের দড়ি দিয়ে। পা বাঁধা অবস্থায় শুধু হাতের পাড়িতে ওকে পুল করতে হবে। ক্ষিতীশ অন্য মনস্কের মতো বললো, সিজন শুরু হয়ে গেছে? সিজন কি তোমার জন্য বসে থাকবে নাকি? কর্পোরেশন তো অনেক দিন কমল দিকে জল ছেড়েছে, হুঁশ নেই? ভেলো কথা থামিয়ে ফেললো। ক্ষিতীশ হাত তুলে রয়েছে কনি স্টার্টিং পজিশনে। অন ইয়োর মার্ক, গেট সেট। ক্ষিতীশ হাতটা নামালো। কনি ঝাঁপাবার সঙ্গে সঙ্গে এবার ঘড়ির দিকে তাকিয়ে নিয়ে পিছন ফিরে বলল, কি বলছিলিস? হরিচন্দ্ররা ভয় পেয়ে গেছে। ভেলোর ধারে কাছে কেউ নেই, তবু সে এধার ওধার তাকিয়ে গলা নামে, অমিয়া ও বেলা জুপিটারে আবার চলে এসেছে তো? সে খবর রাখো কি? ওদের ট্রেনিং চার্ট তৈরি করছে হরিচরণ। অমিয়া বলছে অত ট্রেনিং লোড নিতে পারবো না, তাই নিয়ে হরির সঙ্গে তক্কাতক্কি হয়েছে। হরি বলেছে, যদি খিদ্দার মেয়েটার হাতে মার না খেতে চাস তো হার্ড ট্রেনিং আরম্ভ করেও কোনো লাভ নেই। কনি এখন যা টাইম করছে অমিয়ার পক্ষে সেটা পৌঁছানো সম্ভব হবে না। তাহলে এবার ওকে জুপিটারের চ্যাম্পিয়নশিপে নামিয়ে অমিয়াকে মার খাও। মনে আছে কি বলে অপমান করেছিল? জলে কনের দিকে চোখ রেখে ক্ষিতীশ জবাব দিতে ভুলে গেল। পেলো ধর্মড়ি বলল, যা বলতে এসেছিলাম সেটাই বলা হয়নি। আর একটা দর্জির দোকান ঠিক করেছি, দিনে প্রায় 1/2 কেজি মাল হয়। ওরা তোমার জন্য রেখে দেবে, তুমি কালই যেও। এই নাও ঠিকানাটা। ভেলো চলে যাওয়ার পর ক্ষিতীশ স্টার্টিং ব্লকের উপর বসে ওর কথাগুলো মনের মধ্যে নাড়াচাড়া করছিল। তখনই দেখলো ধীরেন ঘোষ আর বধূ চাটুর্যে কমলদিঘির পশ্চিম গেট দিয়ে ঢুকে কৌতূহলী হয়ে এগিয়ে আসছে তার দিকে। খিদ্দা দেখছি উঠে পড়ে লেগেছে। কদ্দূর হলো? ক্ষিতীশ যথাশব্দ নিরাসক্ত হওয়ার চেষ্টা করে ধীরেন বলল, কিসের কদ্দূর? এই তোমার চ্যাম্পিয়ন তৈরি করার। এবার দিল্লিতে দেখলাম মুম্বাইয়ের রমা যোশীকে, অসাধারণ, ফ্যান্টাস্টিক। ইন্ডিয়ায় এরকম মেয়ে সুইমার কখনো দেখিনি। হ্যাঁ, ভালোই টাইম করেছে। ক্ষিতীশ নিষ্প্রাণ স্বরে বলল, তোমার এই গঙ্গা থেকে পুরোনো মেয়েটার কেমন টাইম করছে? বধূ চাটুর্যের নস্যির ডিবেটা রেলিংয়ে ঠুকে ঢাকনিটা খুলতে খুলতে বললো, ডন ফ্রেজের টাইম ধরে ফেলেছে। তাহলে এখানে ব্যঙ্গ করার সুরে তাকে বধূ চাটুর্যে নস্যির ডিবে খুলতে খুলতে এই কথাটা ক্ষিতীশকে বলল। আর একটু বাকি আছে, কাল পরশুই ধরে ফেলবে। ক্ষিতীশের চোখ জোড়া মিটমিট করে উঠল।
কোনি তখন কিকিং বোর্ড ধরে স্পিন করে যাচ্ছে, বধূ চ্যাটার্জি সেদিকে তাকে বলল, ঠাট্টা করলে আমার সঙ্গে? ঠাট্টা? জলে নেবে এই বছরই ডনের টাইম ধরে ফেলেছে কিনা জিজ্ঞেস করলেন? এমন সিরিয়াস কথার পর কি ঠাট্টা চলে? আগে অমিয়াকে বিট করুক, তারপর বড় বড় ব্যাপার ভাবা যাবে। তা বটে, ধীরেন ঘোষ বিজ্ঞের মতো বলল। তবে অমিয়াকে বিট করা সম্ভব হলো না। এইটাই ওর লাস্ট সিজন, বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের পরই চলে যাবে কানাডায়। ক্ষিতিশ সচকিত হয়ে উঠল। কোনি যদি অমিয়াকে না হারায়, তাহলে বিরাট একটা অপূর্ণতা ক্ষিতিশের জীবনে যেন রয়ে যাবে, চিরকাল যেন তাকে অতৃপ্ত থেকে যেতে হবে। তাহলে কোনিকে এবার তো নামিয়ে জানতে হয় বেঙ্গল চ্যাম্পিয়নের থেকে কত পিছনে রয়েছে। না না, তা করতে যেও না। বধূ চাটুর্যে ব্যস্ত হয়ে পড়ল। সবে শুরু করছে, বাচ্চা মেয়ে এখনই বড় রকমের মার খেয়ে গেলে সেটব্যাক হবে, তাতে ওর ক্ষতিই হবে, হোক। তবু তো পরে বলতে পারবে অমিয়ার পা ধোয়া জল খেয়েছি। সেদিনই নকুল মুখুজ্জকে ক্ষিতিশ জানালো এবার জুপিটারের কম্পিটিশনে কোনির এন্ট্রি অবশ্যই যেন দেওয়া হয়। ক্ষিতিশ এবার আরও সতর্ক, আরও হিসেবি, আরও কঠিন হলো কোনির ট্রেনিং সম্পর্কে। তীক্ষ্ণ নজর রাখলো কোনির হাবভাব, শোয়া খাওয়া এবং বিশ্রামের দিকে। প্রতি মাসে একবার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করে পরিশ্রমের ভার বাড়িয়ে যেতে লাগলো। অ্যাপেলো ছেলেদের সঙ্গে এখন তাকে প্রতিযোগিতা করিয়ে সময় নেয়। ক্ষিতিশ একদিনে কাগজে বড় অক্ষরে লাল কালিতে 70 লিখে ক্লাবের বারান্দার দেয়ালে সেঁটে দিল। কৌতূহলী প্রশ্নের উত্তরে সে হেসে বসলো, অত বছর আমাকে বাঁচতে হবে কি না সেটা যাতে মনে থাকে, তাই চোখের সামনে রাখলাম রোজ দেখার জন্য। আসলে ওটা হচ্ছে 70 সেকেন্ড। সময়টা কোনির চোখে প্রতিদিন ভাসিয়ে রাখার জন্য শুধু ক্লাবেই নয়, বাড়িতেও দেয়ালে লিখে রেখেছে, রমা যোশী এখন লক্ষ্যের পাত্রী। 1 মিনিট 10 সেকেন্ড কোনিকে এবছর সাঁতরাতে হবে। অসম্ভব বলে কিছু নেই রে। কোনিকে রাত্রে খাওয়ার পর বাড়ির পৌঁছে দেবার সময় ক্ষিতিশ বলে, বুঝলি আমাদের শত্রু হচ্ছে সময়, এই ঘড়িটা। ক্ষিতিশ পকেট থেকে স্টপ ওয়াচটা বার করে কোনির চোখের সামনে ধরে। কোনি সেটা হাতে নিয়ে গভীর মনোযোগে দেখতে থাকে। বারবার চাবি টিপে দেখে কাঁটাটা থরথরিয়ে কেমন এগোচ্ছে। ওয়ার্ল্ড রেকর্ডের দিকে এগোতে হবে, ছোটোখাটো রেকর্ডগুলো ভাঙতে ভাঙতে এগোতে হবে। খিদ্দা অমিয়াদির রেকর্ড কবে ভাঙবো? ঘড়িটা কানে লাগিয়ে কোনি হঠাৎ প্রশ্ন করলো। ক্ষিতিশ হেসে বলল, কেন? আজ দোকানে এসেছিল ব্লাউজ করাতে, আমাকে সকলের সামনে বলল তুই এখানে ঝিয়ের কাজ করিস। জানো খিদ্দা, আমার খুব লজ্জা করলো। আমার হাতের লেখাটা এত খারাপ, নইলে খাতায় মাপ লেখার কাজটা করতে পারতুম। তুমি বৌদুকে একটু বলবে, আমি রোজ তাহলে হাতের লেখার প্র্যাকটিস করব। বলবো। ক্ষিতিশ মৃদু স্বরে বলল, লজ্জা কখনো পুরোটা জিততে পারবি না। কাউন্টারের ওধারে বসলে খানিকটা যেতে হবে। ক্ষমতা দিয়ে জিততে হয়। তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। যখন তোর ক্ষমতা খানিকটা বাড়াতে পারবি, শুধু তোর কেন, তখন আমারও মান তাতে বাড়বে, মানুষের মান বাড়বে। মানুষেরও? কোনি হকচকিয়ে বলল। ক্ষিতিশ ওর পিঠ চাপড়ে দিয়ে ঝুঁকে ভারী গলায় বলল, হ্যাঁ মানুষেরও। মানুষ শব্দের থেকে জোরে আকাশে উড়েছে, 10 সেকেন্ডের কম সময়ে ডাঙায় 100 মিটার ছুঁয়েছে। জলে মেয়েরা 1 মিনিটের বাধা ভেঙেছে, স্বপ্নেও ভাবা যায়নি। এমন সব পদ্ধতি ল্যাবরেটরিতে অপারেশন টেবিলে মানুষ শিখছে এই শরীরের আয়ু বাড়াতে। একদিন আসবে যখন আলোর গতিকে মানুষ হার মানাবে, ইচ্ছা মতো বয়সটা বাড়াবে। এই যে রেকর্ড ভেঙে মানুষ জলে স্থলে আকাশে এগোচ্ছে, এ সবই মানুষের মুক্তির চেষ্টা, এই ঘড়িটার হাত থেকে বেরিয়ে আসার চেষ্টা। একদিন সব ঘড়ি ভেঙে চুরমার করে দেবে মানুষ, সময়কে হারিয়ে দেবে মানুষ। খিদ্দা কাঁধে লাগছে, কোনি অস্ফুটে কাঁদরে উঠল। কোনির কাঁধে উত্তেজিত আঙুলগুলো চেপে বসে গেছে। ক্ষিতিশ লজ্জা পেয়ে হাতটা নামিয়ে নিল। অনেক সময় আবল তাবল বকি, তুই এসব কথা বুঝতে পারিস? কোনি মাথা নাড়ল। ক্ষিতিশ যেন তাতে নিশ্চিত হলো, এমন স্বরে বলল, তোর পক্ষে এসব শক্ত কথা, তবে আরও বড় হ, বুঝতে পারবি। খিদা, তুমি কিন্তু বললে না আমার টাইম অমিয়াদির রেকর্ডের থেকে কত পেছনে? বলবো, একবার কম্পিটিশনের দেখিয়ে দেবো ব্যাটাদের কে কার পায়ের জল খায়। এরপর 3 মাস পরেই ক্ষিতিশ অ্যাপেলোয় বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে উঠল, বদমাইশি! এসব হচ্ছে ধীরেনের বদমাইশি। কোনির এন্ট্রি নেবে না কেন? অ্যাপেলের সঙ্গে ঝগড়া, তাই বলে সুইমারদের উপর ঝাল ঝাড়বে? প্রোটেস্ট করো, ইঞ্জাকশন দাও, যা খুশি ইচ্ছে মতো করবে। এটা কি মগের মূল্য? নকুল মুখুজ্জার বিষ্ণুধর আরও অনেক সেখানে বসে। ক্ষিতিশ পায়চারি করছিল, থমকে জুপিটার ক্লাবের দিকে মুখ ফিরিয়ে বললে, কোথায় নেমে গেছে অপদার্থরা? ক্লাবটাকে কোথায় নামিয়ে এনেছে? এখন ভয়ে হিদ্রামও শুরু করেছে, ভেবেছে এইভাবে ক্ষিতিশ সিঙ্গিকে আটকাবে। ফিসফিস করে বিষ্ণুধর বলল, এসব বিনোদ ভরের পরামর্শ হয়েছে, পাবলিককে এটা জানানো উচিত। প্রেস কনফারেন্স ডাকবো আমি। নকুল মুখুজ্জে ধীরে ধীরে মাথা নাড়ল। এন্ট্রি রিফিউজ করার অধিকার ক্লাবের আছে। ওরা বলেছে ডেট পেরিয়ে গেছে, তাই নেবে না। লাস্ট ডেট কবে সেটা তোরা বলে দেয়নি, সুতরাং আইনের ফাঁক রেখেছে। প্রোটেস্ট ইনজাংশন কিছুই চলবে না। এটা মরালিটির ব্যাপার। ক্ষিতিশ অধৈর্যের ভঙ্গিতে নিজের বুক চাপড়ে দিল। এটা খেলার, এটা সাহসের, এটা চ্যালেঞ্জের ব্যাপার। নকুল মুখুজ্জের ঠোঁট বিদ্রুপে মুচড়ে উঠল। বিষ্ণুধর উত্তেজিত হয়ে বলল, তাহলে একটা ডিমনস্ট্রেশন করলে কেমন হয়? বিক্ষোভ, প্রতিবাদ জুপিটারের সামনে।
বিনোদ ভরের বাড়ির সামনে একটা মিছিলও যদি পাড়ায় পাড়ায়, ওতে অনেক ঝামেলা। নকুল ঠান্ডা স্বরে বিষ্ণুধরকে নিয়ে দিল। জুপিটারেরই পাবলিসিটি হবে, ওদের ইজ্জত একটুকু তাতে কমবে না। আপনার ইলেকশন পর্যন্ত লোকে এসব মনে রাখবে না। তার থেকে বরং অন্য কিছু ভাবা যেতে পারে। ক্ষিতীশ, তুই কি নিশ্চিত যে কোনি এখন অমিয়াকে হারাতে পারে? নিশ্চয়, ক্ষিতীশ বলল দাঁতে দাঁত চেপে। এই অবধি থাক। আমাদের তাহলে এই 10ম পরিচ্ছেদ অবধি, এই অংশ অবধি পড়া হলো।